আসসালামু আলাইকুম সকলকে। আমরা আজকে ইসাক স্যারের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের অনুশীলনী সলভ করব, ঠিক আছে? এখন এই চ্যাপ্টারে দেখো অনেক সূত্র, কিন্তু সব সূত্র আমাদের লাগবে না। মেডিকেলের তোমাকে আসলে বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার বাদ দিতে হবে, ঠিক আছে? প্রচুর সূত্র, প্রচুর কঠিন কঠিন ম্যাথ, প্রচুর কনসেপ্ট, কিন্তু সব তোমার লাগবে না, ঠিক আছে? বেসিক জিনিসগুলো লাগবে, বেসিক জিনিসগুলোই আসবে। ওকে? তো আর এখানে এক একটা সূত্র থেকে আরেকটা সূত্রে যাওয়া যায়, ঠিক আছে? সো ওই জিনিসগুলোতে যত তুমি ফ্লুয়েন্ট হবে তত দেখবা যে তোমার সূত্রের বার্ডেনটা কমে গেছে। চলো যাই হোক, বেশি কথা না বলে আমরা দেখি ব্যাপারটা যে কি হচ্ছে। অ্যান্ড অনুশীলনীতে তোমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি করে দিব, ঠিক আছে? বাইরের বেশি আলাপ আমি আসলে করতে চাচ্ছি না, যেগুলো দরকার সেগুলো করবো। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আমরা সবাই এই সূত্র জানি, সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। জানি না? তাহলে এফ সমানুপাতিক 1/r²। অতএব মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে বল কমে যাবে 1/9 আকারে, তাই না? দেখো পরেরটাতে কি বলতেছে, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে, এখানে বলতেছে এই যে আর গ্রেটার দেন আর, এটা বলার একটা মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যটা বুঝে আসো। ধরো একটা গোলক, ঠিক আছে? এটা গোলকের কেন্দ্র, এই যে গোলকের ব্যাসার্ধ দিয়ে রাখছে, এন্ড এটা হচ্ছে গোলকের বাইরের কোন একটা বিন্দু, যেটা কিনা আর, তাই না? এই বাইরের বিন্দুটা ব্যাসার্ধ থেকে বড়, রাইট? মানে গোলকের বাইরে জিনিসটা অবস্থান করতেছে। এই জায়গাতে প্রাবল্য, এই জায়গাতে প্রাবল্য CQ/r², ঠিক আছে? CQ/r²। আর এই জায়গাতে বিভব, আচ্ছা আচ্ছা, বিভব যেটা কিনা V CQ/r, আগে একটা মাইনাস দিতে পারো, যাই হোক মাইনাস আমি আপাতত গুনতেছি না। CQ/r যখন জিনিসটা পৃষ্ঠে চলে আসলো, মানে r=r, ছোট আর বড় আর সমান, তখন ই তো একই জিনিস, CQ/r²। এখন বড় আর হয়ে গেছে যেহেতু এটা ব্যাসার্ধ, বি হচ্ছে CQ/r, একই। যখন ভিতরে চলে আসলো এই পয়েন্টটার জন্য, ঠিক আছে, এই পয়েন্টটার জন্য প্রাবল্য হয়ে যায় 0, ঠিক আছে? ভিতরে পৃষ্ঠ পর্যন্ত আমরা প্রাবল্য পাই, কারণ চার্জগুলো পৃষ্ঠে ছড়িয়ে থাকে, উত্তল তলে আমরা চার্জগুলো পাই, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই যখন আমরা ভিতরে চলে গেছি গোলকের, তখন চার্জ আসলে তো বাইরের দিকে। সো ভিতরে আর কোনো বল নাই বা প্রাবল্য আমরা পাচ্ছি না। তাহলে ভিতরে বিভব কি পাবো? ভিতরে যেহেতু কোনো বল নাই, তাহলে বিভব মানে কি বোঝায়? আসলে কাজ বোঝায় না যে একটা আধানকে, একটা ধনাত্মক একক আধানকে এই পৃষ্ঠ পর্যন্ত এনে বা ওই পয়েন্টটা পর্যন্ত এনে যত আমরা কাজ করতে হচ্ছে, পৃষ্ঠ পর্যন্ত আনতে আমরা কাজ পাইছি। ভিতরে কোনো বল নাই, তো বল না থাকলে Fs, বল না থাকলে আমরা কোনো কাজও পাবো না, রাইট? তাহলে ভিতরে কোনো বল নাই, তাহলে ভিতরে ফ্রিলি যদি একটা চার্জকে মুভ করাই তাহলে আমার কোনো কাজ করতে হচ্ছে না। অর্থাৎ পৃষ্ঠ পর্যন্ত যেই কাজ আমার করা লেগেছে প্রাবল্যের কারণে, সেই কাজটাই আলটিমেটলি ভিতরে হলো। মানে পৃষ্ঠের বিভব যা, ভিতরের বিভব তো তাই। নিশ্চয় বুঝতে পারছো না? যেহেতু ভিতরে কোনো প্রাবল্য নাই, ভিতরে কোনো প্রাবল্য নাই, সো বাইরে থেকে আমি একটা পয়েন্টকে যখন ভিতরে ঢুকাবো, তখন পৃষ্ঠ পর্যন্ত আমার কাজ হয়েছে, ভিতরে ঢুকার কোনো কাজ হয় নাই। তাহলে পৃষ্ঠের বিভব যা, ভিতরের বিভবও তা, ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসের মাহাত্ম্য বলছে। এখন আমরা কোশ্চেনটা দেখি কি বলে, কেন্দ্র থেকে বাইরে। সো আমাদের এই মাহাত্ম্যটা না বুঝলে হইতো, বাট বুঝা লাগবে, অন্যান্য কোশ্চেনে লাগবে, ঠিক আছে? এই জিনিসটা সেটা CQ/r², মানে ই সমানুপাতিক 1/r², ই সমানুপাতিক 1/r², ঠিক আছে? বুঝতে পারছো? কোশ্চেনটা সহজ, বাট এই জিনিসটা বুঝতে হবে যে ভিতরে প্রাবল্য 0, দ্যাট ইজ ওয়াই বিভবটা পৃষ্ঠের বিভবের সমান। পৃষ্ঠ পর্যন্ত আনতে চাই কৃত কাজটা, আলটিমেটলি সেটাই ভিতরেও, কারণ ভিতরে ঘুরাইতে তো আর কোনো কাজ হচ্ছে না, সেটা তো জিরো, কাজটা জিরো। তাই পৃষ্ঠ পর্যন্ত আনতে একটা কাজ হয়েছে, সেটাই আমার আলটিমেটলি ভিতরেও পৃষ্ঠের বিভব ভিতরের বিভবের সমান। আমরা কিন্তু বহুপদী, তারপরে এই ছবি, গ্রাফ, এগুলো সব কিন্তু বাদ দিয়ে দেবো, ঠিক আছে? কনসেপ্টটা থাকলে ভালো, বাট এগুলো মেডিকেলের জন্য লাগবে না। আমরা স্রেফ এরকম সুন্দর সুন্দর কোশ্চেনগুলো সলভ করবো, যেগুলো আসলে মেডিকেলের ওই 100টা কোশ্চেন একটা পেপারে থাকবে না। সো ওইটা যাতে আটে, এরকম আমরা কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? কারণ অযথা সলভ করে সময় নষ্ট করার দরকার নেই। একটি আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। আচ্ছা, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বহির্মুখী তরল তড়িৎ ফ্লাক্স। আচ্ছা দেখো তো, চিন্তা করো, সূত্রে আমি পরে যাই, আমি জাস্ট কনসেপ্টটা দিই একটু। ধরো এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু
চার্জ, ঠিক আছে, এখান থেকে কিছু বলরেখা ধরো যাচ্ছে, ধরো কয়টা বলরেখা গেল, 1 2 3 4 5, ঠিক আছে, এই 5টা বলরেখা গেছে। হ্যাঁ, এটা ধরো হচ্ছে কিউ আধান, যে 5টা বলরেখা যাচ্ছে। এখন এই তড়িৎ ফ্লাক্স মানেই তো আসলে বলরেখার যে কাউন্টটা ওটা কি তড়িৎ ফ্লাক্স। তো এখন আমি একটা ব্যাসার্ধ চিন্তা করলাম, এইটা কয়টা বলরেখা গেছে ওই গোলকটা দিয়ে, 5টা। আমি এখন একটা ব্যাসার্ধ চিন্তা করলাম, এইটা বড় ব্যাসার্ধটা দিয়ে কতগুলা বলরেখা গেছে, ওই 5টাই তো। ওই আধান তো অ্যাকচুয়ালি 5টা বলরেখাই মানে এমিট করছে বা রেডিয়েট করছে। তো ব্যাসার্ধ আমি যতই বড় ছোট কল্পনা করি, আলটিমেটলি বলরেখা কি বাড়বে বা কমবে? কমবে না, তাহলে বলরেখা একই থাকবে, তড়িৎ ফ্লাক্স একই থাকবে, ঠিক আছে। এটা আমরা আসলে জানতে পারি যেভাবে, যে তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে লেখা হয়, এন্ড এইটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এপসাইলন নট তো ধ্রুবক, এপসাইলন নট তো ধ্রুবক, শুধুমাত্র নির্ভর করতেছে কিউ এর উপরে, শুধুমাত্র নির্ভর করতেছে কিউ এর উপরে, আর এর উপরে কোনো নির্ভর করতেছে না, সো একই থাকবে। ধারকের সঞ্চিত শক্তি মোট 3টা সূত্র আছে, 3টা একদম ঠান্ডা মুখস্থ রাখতে হবে। 1 হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে। দেখো একটা মনে রাখলে আসলে বাকিগুলোতে যাওয়া যায়, কারণ আমরা তো জানি যে কিউ ইকুয়ালস টু সিভি, তাই না? এটা আমরা জানি না, কিউ ইকুয়ালস টু সিভি আমরা জানি, তাহলে হাফ সিভি স্কোয়ার যেহেতু ডাব্লিউ বা ইউ, বাকি দুটো আসলে এমনি পাওয়া যায় ওখান থেকে। যেমন এই যে সি কে যদি আমি এখন বসাই দিই কিউ বাই ভি, তাহলে কিউ ভি পাচ্ছি। আর ভি স্কোয়ারকে যদি কিউ বাই সি আকারে লিখে দিই, তাহলে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, একটা সি কেটে গেল, কিউ স্কোয়ার বাই সি। আলটিমেটলি যেই দুটো গোল করছে ওই দুটো মনে রাখলেই কাজ হচ্ছে। এখানে কোনটা সত্য? এখানে এটা সত্য। সব ছবি টবি তো আগেই বাদ। 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? আমরা এখন ইলেকট্রনের চার্জ কত জানি বলো তো? একটি ইলেকট্রনের চার্জ আমার কতটি ইলেকট্রন, সো ইলেকট্রনকে আমরা ডান দিকে রাখি, তাহলে 1 পয়েন্ট হচ্ছে 619 ইন্টু 10⁻19 কুলম্ব একটি ইলেকট্রনের চার্জ, তাই না? একটি ইলেকট্রনের চার্জ। এখন 1 কুলম্ব বলছে, তাহলে 1 কুলম্ব হচ্ছে কতটি ইলেকট্রনের চার্জ হবে? 1 ডিভাইডেড বাই 1.619 ইন্টু 10⁻19 টি ইলেকট্রনের চার্জ। সিম্পলি এটাকে ইনভার্স করে দিতে হবে। ইনভার্সটা কিভাবে করব? 10⁻19 তো উপরে উঠে গেল, আর নিচে আসতেছে 1.619। এখন একটা 10কে আমি বাইরে আনি, তাহলে 10⁻18 ডিভাইডেড বাই 1.619, 10 ভাগ 1.619 জিনিসটা আমরা করতে পারবো। সো এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে আচ্ছা 10⁻18 তো একটাতেই আছে, 10⁻18 তো একটাতেই আছে, সো ওইটাই একটাতেই আছে, সো ওইটাই হবে উত্তর, ঠিক আছে, তাই না? বাহ, মেলায় তো স্কিপ দেওয়া যাচ্ছে, ভালোই লাগতেছে। দেখো নিচের কোনটি অন্তরক? অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর, বা যেখান দিয়ে আসলে চার্জের প্রবাহটা হয় না। এটা আসলে তোমার মনে রাখতে হবে যে সিরামিক, ঠিক আছে, সিরামিক। এটা আসলে এই চ্যাপ্টারে কিভাবে আসে আমি জানি না, বাট সিরামিক হচ্ছে অন্তরক, ঠিক আছে। সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। তারপরে সেমিকন্ডাক্টর, এই বিসমাথ, প্যারাচৌম্বক, এগুলো যখন আবার শিখবা তোমরা ইয়াতে 4 নম্বর চ্যাপ্টারে, আমি করাবো অনুশীলনী, সো ওইটা তো তখন আর একটু ভালোভাবে বুঝতে পারবা। ওটা সিরামিক আপাতত মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যখন 8 মিলিকুলম চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে, তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়? দেখো বিদ্যুৎ শক্তি ডাব্লিউ হচ্ছে ডেল ভি কিউ, বিভব পার্থক্য গুণ চার্জ ইকুয়ালস টু কাজ, কাজই তো শক্তি, তাই না? কাজই তো শক্তি। ডেল ভি কত? 12 গুণ কিউ হচ্ছে 8 মিলিকুলম, 8 বারং 96 ইন্টু 10⁻3, তাহলে কত হচ্ছে? ঠিক আছে, এগুলো খুব সহজ সহজ জিনিস। একটি চার্জিত ধারকের
শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে। দেখো এই জিনিসটা, শক্তি ঘনত্ব মানে কি বলতো, এটি চার্জিত ধারকের আমরা শক্তির যেই সমীকরণগুলো শিখে আসছি তার মধ্যে একটা হচ্ছে হাফ কিউ ভি, তাই না? খুব সহজ সূত্র। শক্তি ঘনত্ব বলতে একক আয়তনের শক্তি, তাহলে এটা তো আমার টোটাল শক্তি, তাহলে একক আয়তন মানে হচ্ছে আয়তন দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। আয়তনটা কত? এই যে ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য। ডি কি বলতো, এই যে এটা যদি একটা সমান্তরাল পাত ধারক হয় তাহলে এটা হচ্ছে ডি, রাইট? তাহলে এটা হচ্ছে এ, মানে এই যে তোমার ধরো এটা হচ্ছে এ, এই পাতেরটার ক্ষেত্রফল, তাদের মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে ডি। এই এই পুরোটা মিলাই হচ্ছে আলটিমেটলি তাদের আয়তন। তাহলে আয়তন দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দরকার নেই, থাক। হ্যাঁ, আয়তন দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। এখন দেখো তো ভি কে কি লেখা যায়? ভি হচ্ছে ইডি। এই সূত্রগুলা জানতে হবে আর কি। ভি হচ্ছে ইডি, এই ই হচ্ছে প্রাবল্য আর ডি তো এটা, ঠিক আছে? ভি হচ্ছে ইডি, তাহলে কিউ ই ডি ডিভাইডেড বাই এ ডি, এই ডি ডি কাটা, ঠিক আছে? তাহলে কিউ ই বাই এ। আবার আমরা ই জানি সিগমা বাই এপসাইলন নট। এটা কার ক্ষেত্রে? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। কেননা একটা যদি তল হইতো, এরকম সমতল হইতো, তাহলে এটার ক্ষেত্রে ই হচ্ছে, এটার ক্ষেত্রে ই কি বলতো? সিগমা বাই 2 এপসাইলন নট, তাই না? যেহেতু সমান্তরাল পাত ধারকে এরকম দুইটা সমতল আছে, তাই দুইটা এটা, তাই না? দুইটা এটা মানে দ্বিগুণ, তাহলে সিগমা বাই এপসাইলন নট। সিগমা মানে হচ্ছে চার্জের ঘনত্ব। এই চার্জ ঘনত্ব মানে কিন্তু আবার আয়তন না, ঠিক আছে? মানে একক আয়তনের চার্জ না, একক ক্ষেত্রফলের চার্জ, ঠিক আছে? চার্জ ঘনত্বের ব্যাপারটা একটু মানে ব্যতিক্রম। সো এটা হচ্ছে কিউ বাই এ এপসাইলন নট। এখান থেকে আমি কিউ এর মানটা বের করতে পারতেছি, এ ই এপসাইলন নট, ঠিক আছে? তাহলে চার্জ ঘনত্ব কিন্তু কিউ বাই এ, নট কিউ বাই ভি, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, এ ই এপসাইলন নট। তাহলে কিউ এর মান আমি এখানে রিপ্লেস করে দেই, হাফ এ ই এপসাইলন নট, আর একটা ই তো ছিলই, ডিভাইডেড বাই এ, এই যে এ এ কাটা, তাহলে আসতেছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটা হচ্ছে শক্তি ঘনত্ব বা ইউ, ঠিক আছে? হাফ ই এপসাইলন নট ই এর স্কোয়ার। ওকে, প্রমাণটা দেখালাম জাস্ট যাতে তুমি যদি ভুলে যাও তাহলে প্রমাণ করে করে যাতে আসতে পারো আর কি, ঠিক আছে? খুবই সহজ। গোলকে গোলাকার পরিবাহীর ধারকত্ব, ধারকত্বের সূত্র আমরা জানি 4 পাই আর এপসাইলন নট, তাই না? 4 পাই এপসাইলন নট আর। তাহলে এখানে ধারকত্ব বনাম ব্যাসার্ধ, মানে এইটা আর এইটা, তাহলে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আমরা চিন্তা করতে পারি এটা ওয়াই, এটা এক্স, তাহলে এই পুরাটা হচ্ছে এম, তাই না? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, অ্যান্ড এম মানে তো গ্রেডিয়েন্ট বা নতি বা ঢাল, তাহলে 4 পাই এপসাইলন নট হচ্ছে আমাদের নতি। ওকে, লাগবে না তো, এটা তো জানো যে ধারক সমান্তরাল থাকলে যোগ হয়ে যায়, আবার শ্রেণীতে থাকলে ইনভার্স করে যোগ, তাই না? ইনভার্স করে যোগ করে আবার ইনভার্স করে দিতে হয়, ঠিক আছে? পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি, পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি, ঠিক আছে? সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর, কিছু অনেক বললাম না যে একটা এটা যদি গোল হয় তাহলে সব তো তার পৃষ্ঠে ছড়া যায়, অ্যান্ড পৃষ্ঠটাকে যদি আমি এইটুকু চিন্তা করি তাহলে এটা আসলে কি একটা উত্তল তল না? তাহলে সবগুলো আসলে তার উত্তল তলে ছড়ায় থাকে, ঠিক আছে? হুম 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 হুম। আপেক্ষিক ভেদনযোগ্যতার একটা ছক আছে ইসাক্সের বই, সেই জিনিসটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? টাফ হবে কিন্তু তোমাকে ছন্দ খাটায় খাটায় মুখস্থ করতে হবে। অভ্রের হচ্ছে 7, তাই না? এবোনাইট মানে 8 থাকবে একটা, 2.8, তাই না? কাচ মানে হচ্ছে 5, নামের সাথে একটা মিল আছে, কাচ 5। পলিথিন এই যে 3, সো ওটার একটা 3 থাকবে। তাহলে কার সবচেয়ে বেশি হচ্ছে? অভ্রের। কার সবচেয়ে বেশি হচ্ছে? অভ্রের, ঠিক আছে? দেখো কুলম্বের সূত্রে ভেক্টর রূপ, ভেক্টর রূপ মানে আমার একটা ভেক্টরকে মানে একক ভেক্টরকে গুণাকার রাখতে হবে যাতে কোনো মানের কোনো চেঞ্জ না হয়, একক ভেক্টরে হতে হবে যেন। তাহলে আমরা জানি যে এফ বলতো একটা ভেক্টর, তাহলে এইটা সি
কিউ কিউ। এখন চার্জ তো আর ভেক্টর না, তাহলে ঠিক আছে আর স্কোয়ার, আর একটা ভেক্টর, ব্যাসার্ধ একটা ভেক্টর, তাহলে ব্যাসার্ধর একক ভেক্টর দিয়ে আমাকে গুণ দিতে হবে। মানে যেহেতু যেহেতু এখানে একটা কি বলে, মানে ইটা ক্যাপ আকারে গুণ হবে না, তো ইটা ক্যাপটা কি একটা একক ভেক্টর না, যেটা আসলে ব্যাসার্ধের একক ভেক্টর, মানে ব্যাসার্ধ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে এই যে ব্যাসার্ধ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, ঠিক আছে। তাহলে যে এখানে আর তিনটা হয়ে গেল না, তাহলে সি কিউ কিউ ডিভাইডেড বাই আর কিউব ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এটা দেখো কোথায় আছে, সি মানে কিন্তু 1/4πε0, ঠিক আছে। সি এর মান কত বলো তো? সি এর মান হচ্ছে 9 × 10⁹, আর ε0 মানের মান কত হচ্ছে 8.854 × 10⁻12। এগুলো মান জীবনও ভুলা যাবে না, ঠিক আছে। আধান ঘনত্বের একক, এই যে কিছুক্ষণ আগে তো বললাম চার্জ ঘনত্বের একটা ব্যতিক্রম, সো এটা হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার, ওকে। 31 খ কোনটা তিনি মিলালাম না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বা চিত্র দেখলে তো ভালো লাগে। একটি আহিত কণা, আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করতেছি, পৃথিবীর সাথে যুক্ত করতেছি, ঠিক আছে। তাহলে বস্তুর আধানের পরিমাণ শূন্য হয়ে যাবে, সব চার্জ তো পৃথিবীতে চলেই যাবে, তো শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। কোন গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 10টি আধান সুষমভাবে ছড়িয়ে দেওয়া হলো, উক্ত গোলকের ব্যাসার্ধ এত। গোলকের কেন্দ্র হতে 5, দেখো তো কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে বলছেন, আর ব্যাসার্ধ এত, মানে জিনিসটা গোলকের ভিতরে, মানে বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। তাহলে সি কিউ বাই আর, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এই আর কিন্তু বসানো যাবে না, এই জন্যই তুই কিছুক্ষণ আগে মাহাত্ম্যটা আমি বুঝেছি, রাইট। পৃষ্ঠের ব্যাসার্ধের সমান, মানে পৃষ্ঠের বিভবের সমান হবে গোলকের ভিতরে যে কোনো বিন্দুর বিভব, ওকে। বিভব চাইছে, তাহলে সি 9 × 10⁹, কিউ দেখো তো 20 কুলম্ব মানের 10টি আধান সুষমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে কিউ হচ্ছে আলটিমেটলি 200। তারপরে হচ্ছে আর মানে হচ্ছে 15 সেন্টিমিটার, মানে 15 × 10⁻², যা আসবে তাই। দেখো তো 9 × 18 না, 18 × 10⁹, আর এই 2 মিলে 10⁻11 হয়ে গেল না, এইদিকে একটা 15 হলো, 5, আচ্ছা 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে 6/5 মানে 1.2 × 10⁻11। এটা তো 9, এটা তো 2 × 10⁻2, তাহলে এটা তো 11 তো এমনি হচ্ছে, আর এটা মিলে তো 13 হচ্ছে, এটা মিলে তো 13 হচ্ছে, তাহলে 1.2 × 10⁻13, ঠিক আছে। সহজ সহজ জিনিসগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে, ওকে। কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবক মানে সি না, সি এর মধ্যে কিছু নাকি বললাম 9 × 10⁹, আর এটা কিন্তু ই, কি বলতেছি, এটা হচ্ছে ε0, ওকে। ε0 কিন্তু ওটা ধ্রুবক না, 1/4πε0 হচ্ছে ওটা ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এটা তো আসলে তোমরা পারবা বলে মনে হচ্ছে না, জাস্ট বলে দিই। সমান্তরাল পাতধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাতের ক্ষেত্রফল দেওয়া আছে মানে এ দিলাম, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে রাখছে মানে ডি দিয়ে রাখছে, বিভব পার্থক্য দিয়ে রাখছে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, একক আয়তনে দিয়ে রাখছে, তাই না। তাহলে ½ ε0 E², ই কিভাবে বের করবা? বিভব পার্থক্য দিয়ে রাখছে, তাই তো। তাহলে ½ QV, ε0 K/D, এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে তুমি সি এর মানটা পাবা
আবার হাফ সিভি স্কোয়ার মানে হচ্ছে ইউ, তারপরে পুরোটাকে যদি তুমি এ ডি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি হচ্ছে, হ্যাঁ তাহলে তুমি ইউ পাবা। বুঝতে পারছো? দেখো তো, হাফ সিভি স্কোয়ার মানে হচ্ছে সঞ্চিত শক্তি, ডিভাইডেড বাই এডি মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। ভি এর মান তোমাকে দিয়ে দিছে, সি এর মানটা তুমি, এ এর মান তোমাকে দিয়ে দিছে, ডি এর মান তোমাকে দিয়ে দিছে। তুমি জাস্ট জানো না সি এর মান, তো তুমি সি এর মান তো তুমি এখান থেকে বের করতে পারবা, এ এপসাইলন নট বাই ডি এই সূত্রতে। ঠিক আছে, এ এপসাইলন নট কে বাই ডি, এ এপসাইলন নট কে বাই ডি। তো কে এর মান যদি 1 ধরে নেয়, মানে এটা যদি বায়ু মাধ্যম ধরে নেয়, তাহলে তো এ এপসাইলন নট তাই হবে। ঠিক আছে, জায়গাটা তোমাদের লাগবে না, তো দরকার নেই। দেখো তো কি বলতেছে, শ্রেণী সমবায় যুক্ত করা হলো, সমবায়টিকে আবার একই 3টা ধারককে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। যা বলতেছে একটা একটা করে আঁকাবা, ঠিক আছে, মানে রাফ করে নিবা আর কি, যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়। যদি আসার চান্স কম, বেশিরভাগ কোশ্চেনে রাফ করা লাগে না। যাই হোক, প্রত্যেকটির মান সি, হ্যাঁ, শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরাল যুক্ত করা হয়েছে। ব্যাপারটা এরকম না? সমগ্র সমগ্র তুল্য ধারক কত কত, তাহলে এটা সি, এটা সি, এটা সি, এটাও সি। এই পুরাটা মিলে যেহেতু শ্রেণী সমবায় আছে, মানে রোধের সমান্তরালের যেটা, সিম্পলি এটা তো সি বাই থ্রি, এটা তো সি, তাহলে সি প্লাস সি বাই থ্রি কত হচ্ছে 4c/3, তাই না? ঠিক আছে, 43-এর খ। ওকে, গুড। বুঝতে পারতেছো তোমরা? এই গ্রাফগুলো লাগবে না। ওকে, এক ইলেকট্রন ভোল্ট, এটা তোমাকে এমনিতেই মুখস্থ রাখতে হবে, যে এটা হচ্ছে 1.6 × 10⁻19 জুল। ঠিক আছে, 10⁻19 জুল। ইনভার্স 19 মানে ইলেকট্রন ভোল্ট কিন্তু অনেক ছোট একটা একক, ওকে, মানে আলটিমেটলি এটা তো ইলেকট্রনের চার্জ না, 1.6 × 10⁻19, তাহলে 1.6 × 10⁻19 ইলেকট্রন ভোল্ট বলতে আসলে কি বোঝায়, যে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হচ্ছে, ওটা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এর এককটা হচ্ছে জুল, তাই না? মানে আলটিমেটলি এই যে ডাব্লিউ মানে তো ভি কিউ না, তাহলে ডাব্লিউ এর একক তো জুল, এই ভি ভোল্ট, এটা যদি আমরা ইলেকট্রন ভোল্ট চিন্তা করি, তাহলে কিউটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, কিউ হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। তাহলে এটা যদি 1 হয়, মানে 1 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এই ই এর মানটা হচ্ছে একটা ইলেকট্রনের, যাই হোক এত গুলানোর দরকার নেই, 1 ইলেকট্রন ভোল্ট একটা মানে কাজের একক বা শক্তির একক, অ্যান্ড সেটা হচ্ছে 1.6 × 10⁻19 জুল। ওকে, ইলেকট্রন ভোল্ট ছোট একক, জাস্ট এটা মাথায় রাখলেই হচ্ছে, যাতে 10⁻19 বা 10⁻19 এই জিনিসটা না গুলো এখন, ইলেকট্রন ভোল্ট ছোট একক। বিভব পার্থক্য যদি স্থির থাকে, তাহলে চার্জের ধারকের শক্তি তার চার্জ হাফ কিউভি, তাই, এটাই তো আমার শক্তি বা কাজ। যাই হোক, হাফ কিউভি। এখন বলতেছে বিভব পার্থক্যটা স্থির, এটা যদি স্থির হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমানুপাতিক কিউ, তাহলে চার্জের ধারকের শক্তি তার চার্জের সমানুপাতিক। ঠিক আছে, এখন তোমাকে বুঝতে হবে যে কোন সূত্র তুমি অ্যাপ্লাই করবা। এখন এখানে বলতেছে চার্জ বিভব পার্থক্য মানে হাফ কিউভি তো ইউজ করবা। যদি এখানে ধারকত্বের কথা বলে দিত, তখন তুমি সি আলা সূত্র ইউজ করতে, অ্যান্ড তখন সম্পর্ক চেঞ্জ হয়ে যেত। যেটা ধ্রুবক বলবে সেই অনুযায়ী সূত্র ইউজ করতে হবে। একটি তড়িৎ দ্বিমুখের চার্জ, দেখো দুটির পরিমাণ কত, কি একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দুটির পরিমাণ কত হবে? ওহো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট তোমাকে জানতে হবে। তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট হচ্ছে যে একটা যদি প্লাস কিউ হয়, একটা হবে মাইনাস কিউ, দুটা চার্জ হবে সমান, আর একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো তো দুইটা চার্জ কোথায় সমান আর পজিটিভ নেগেটিভ আছে? একমাত্র এই জায়গাতেই আছে, একমাত্র ওই জায়গাতেই আছে। ঠিক আছে, একটি দ্বিপলের জন্য তড়িৎ প্রাবল্য কিভাবে চেঞ্জ হয়? আমরা তড়িৎ প্রাবল্যের জন্য, দ্বিপলের জন্য তড়িৎ প্রাবল্যটা হচ্ছে অনেকটা এরকম, যে সি পি বাই আর কিউ। ঠিক আছে, এই পি মানে হচ্ছে আবার কিউ ইন্টু এল, মানে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, ঠিক আছে, কিউ ইন্টু এল বাই আর কিউ। আমরা জানতাম তো ই হচ্ছে সি কিউ বাই আর স্কোয়ার না,
তো যেহেতু নিচে একটা আর গুণ হয়েছে মানে যে উপর একটা এই যে মিটার গুণ আছে, যাতে এককটা ঠিক থাকে। হ্যাঁ, তাহলে আমরা কি পাইতেছি যে ই সমানুপাতিক আলটিমেটলি আর ইনভার্স 3, তাই না? এই যে তাহলে আর ইনভার্স 3 আকারে পরিবর্তিত হবে। ওকে, আধান ও বিভবের গুণফল। আধান ও বিভব, আধান কি বলতো? কিউ, বিভব ভি, ডাব্লিউ, তাই না? ডাব্লিউ তো সূত্র, এটা ডাব্লিউ হচ্ছে ডেল ভি কিউ। তাহলে সেটা কিসের একক? কি হচ্ছে? জুল একক হচ্ছে, একক হচ্ছে জুল। 50 কি বলে? চলো 50 কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়? আচ্ছা, কুলম্বের সূত্র অনুসারে, কুলম্বের সূত্র হচ্ছে এটা, সি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। কোনটি সঠিক নয়? গুণফলের সমানুপাতিক কি? হ্যাঁ, চার্জের গুণফলের সমানুপাতিক সঠিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সঠিক। সংযোগের সরলরেখা বরাবর ক্রিয়া করে সঠিক। দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, এটা কি বললো? তাহলে এটাই ভুল, এটাই ভুল। ফিউজ তারের বৈশিষ্ট্য। দেখো এই জিনিসটা অনেক জায়গায় অনেকভাবে কনফিউশন ক্রিয়েট করে রাখে, বুঝছো? মানে ফিউজ তারের বৈশিষ্ট্য এক বইয়ের লিখছে এভাবে, অনুশীলনীতে দিছে একটা, তো তুমি অনুশীলনীটা মনে রাখবা, ঠিক আছে? আলটিমেটলি এটাই মেক সেন্স করে আর কি। কম রোধ কম গলনাঙ্ক, কম গলনাঙ্ক যাতে জিনিসটা মানে গলে যেতে পারে, ঠিক আছে? ভুলভাল যদি তড়িৎ প্রবাহিত হয় তোমার ডিভাইসটাকে বাঁচানোর জন্য, সে গলে যাবে, সো যাতে ডিভাইসের কারেন্ট প্রবাহিতই না হয়, ঠিক আছে? ওকে, যেটা যেটা দেখাই দিচ্ছে ওই জিনিসগুলো দেখা যাচ্ছে মনে না রাখতে পারলে ওই জিনিসটা মার্ক করে ফেলবা, যাতে ওই জিনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে? বা লিখে নিবা। দুটি সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে, এটা আসলে চ্যাপ্টারের কোশ্চেন না, এটা চ্যাপ্টার কোশ্চেন না। আমি জাস্ট বলে দিই যে এইভাবে যদি সমান্তরাল তার যদি একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? একে অপরকে আকর্ষণ করে, অপরকে আকর্ষণ করে, তাহলে বিপরীত দিকে গেলে বিকর্ষণ করে দেবে, ঠিক আছে? নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? চার্জ পরিমাপের চার্জ প্রবাহের হার কিউ বাই টি মানে তো আই, অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার। বায়ুতে একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব মানে চার্জ ঘনত্ব মানে কিউ বাই এ। এই যে কিউ বাই এ দিচ্ছে, দেখছো? এককটা দেখে বুঝতে পারতেছো? কুলম্ব পার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে তড়িৎ প্রাবল্য আমরা সুন্দর সূত্র জানি, একটি সমান্তরাল পাত মানে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সিগমা তো এই যে দিয়ে রাখছে, যেটা কিনা আলটিমেটলি এপসাইলন নটেরই সমান, তাহলে ওটা তো আলটিমেটলি এপসাইলন নটেরই সমান। তাহলে এপসাইলন নট, আর এপসাইলন নট যেহেতু পরবৈদ্যুতিক ধ্রুবক দিছে, তাহলে এপসাইলন নটকে তো আমার ওই পরবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে গুণ দিতে হবে, কারণ সিগমা বাই এপসাইলন আলটিমেটলি সূত্রটা। তাহলে এপসাইলন নট যেহেতু দিব, তাহলে এপসাইলন নট কে একটা গুণ আসবে। সব জায়গায় তুমি এপসাইলন বসাবা, মানে এপসাইলন বসাবা, ঠিক আছে? যখনই এপসাইলন মানে কে দেওয়া থাকবে তখন ওই জায়গায় এপসাইলন নট কে। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র আর কি, এপসাইলন হচ্ছে এপসাইলন নট কে। তাহলে এই তো 1/k আলটিমেটলি উত্তর আসতেছে, মানে 1/5 আর 0.2 চুয়ান্ন খ। ঠিক আছে, এটি চার্জিত সমতল, কিছু নাকি বললাম না? একটি, তাহলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। ওকে, এর যেখানে সমান্তরাল পাত ধারক মানে দুইটা, সো সিগমা ডিভাইডেড 2 এপসাইলন নট প্লাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট মানে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নট না বলতে চাইলে এপসাইলন নট কি, ঠিক আছে? বা সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, যখন বায়ু মাধ্যম তখন এপসাইলন নট, অন্য মাধ্যম হলে এপসাইলন নট কি। ওকে, তাহলে 55 ক হবে। দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হচ্ছে এবং চার্জ জুড়ির মানকে কমিয়ে অর্ধেক করা হচ্ছে। দেখো তো, এফ তো সি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করছি আমি, তাহলে এখানে একটা হাফ যার মাথায় একটা স্কোয়ার আছে। চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে, তাহলে এটাকেও হাফ করা হয়েছে, এটাকেও হাফ করা হয়েছে, আলটিমেটলি সব তো কেটেই যাবে, সব তো কেটেই গেল, কেন অপরিবর্তিত থাকবে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা না হইলে পজ করে একটু চিন্তা করবা, ঠিক আছে? একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই। আচ্ছা, দেখো তো ই সমানুপাতিক, আচ্ছা বা ই সমান সি কিউ বাই আর স্কোয়ার,
তাহলে ই সমানুপাতিক 1/r²। ওকে, 2 মিটার দূরত্বে যদি ই হয় তাহলে আমি আলটিমেটলি আর কে অর্ধেক করছি না, আর কে অর্ধেক করছি, তাহলে ই হয়ে যাবে 4/1 4/1 তাহলে আগে যদি ই থাকতো তাহলে এখন বর্গের ব্যস্তানুপাতিক, নট সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আলটিমেটলি আমি যখন ব্যাসার্ধকে অর্ধেক করছি তাহলে ই হয়ে যাবে গুণ 4। ঠিক আছে, ওকে, বর্গের ব্যস্তানুপাতিক যেহেতু। সো একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় ভি। ধারকটি সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত? দেখো তো, বিভব পার্থক্য দিয়ে রাখছে। সঞ্চিত শক্তি আসলে কিভাবে আসতেছে? পাত ধারক মানে তোমাকে বলে দিচ্ছে সি হচ্ছে ধ্রুবক, কারণ একটা ধারকত্ব তো ধ্রুবক, রাইট? তাহলে হাফ সি ভি স্কোয়ার, এটা তোমাকে লিখতে হবে সঞ্চিত শক্তি আকারে। তাহলে সঞ্চিত শক্তি সমানুপাতিক ভি স্কোয়ার। সঞ্চিত শক্তি যদি দ্বিগুণ করতে হয়, মানে এটা যদি দ্বিগুণ করতে হয় তাহলে এটাকে আমাকে √2 গুণ করতে হবে, যদি বর্গ করে যাতে দ্বিগুণ হয়ে যায় আলটিমেটলি। তাহলে √2 ভি। 58 গ। 59 কি বলতেছে? দেখো, 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হচ্ছে। ধারকটি কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? সি দিছে, ভি দিছে, তাহলে হাফ সি ভি স্কোয়ার। হাফ সি ভি স্কোয়ার কি? হাফ সি ভি স্কোয়ার 4 মাইক্রোফ্যারাড, 4 × 10⁻⁶, আর ভি হচ্ছে 9 স্কোয়ার, 9 নং 81, আর এটা হচ্ছে 2, তাহলে 2 × 81 মানে হচ্ছে 162 × 10⁻⁶, 162 × 10⁻⁶। শক্তি তো জুল, তাই 59 ক। পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলো। দেখো তো, সমান্তরালে, ক্যাপাসিটর মানে ধারক, সমান্তরালে যোগ করলে তো ধারকত্ব বেড়ে যাবে, তাহলে আলটিমেটলি বেড়ে যাবে। ঠিক আছে, আর শ্রেণীতে যুক্ত করলে জিনিসটা কমে যাবে। ওকে, একটি মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় গাউসীয় তলের যে কনসেপ্টটা সেটা ব্যবহার করে। তাহলে গাউসীয় সূত্র, যেমন ধরো এটা একটা মেঘ, আমি এইভাবে একটা ক্ষেত্র কল্পনা করলাম, এখান দিয়ে আসলে কি পরিমাণ চার্জ আছে এইভাবে জিনিসটা মাপা যাবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এটাই। দেখো, ইলেকট্রোলাইটিক ধারকে অ্যামোনিয়াম বোরেট ইউজ করা হয়। এই যে এটা বোরেট দ্রবণ, ঠিক আছে, অ্যামোনিয়াম বোরেট। ইলেকট্রোলাইট হিসেবে অ্যামোনিয়াম বোরেট ইউজ করা হয়, মুখস্থের জিনিস। বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমে প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় সেটাকে ডাইইলেকট্রিক বলা হয়। এই সংজ্ঞাগুলো আসলে জাস্ট মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এই জন্য জাস্ট মুখস্থ করে নিতে হবে, কারণ অনুশীলনীতে আছে, অনুশীলনী থেকে তুলে দেবে। ঠিক আছে, পয়েন্ট 5 মিটার ব্যাসার্ধের একটি গোলকে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান, কেন্দ্রে কোনো প্রাবল্য নেই, এটা কিছুক্ষণ আগে বলছি। একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি সঞ্চিত থাকে প্লেট দুটোর মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র সেখানে। ঠিক আছে, এই কারণে তো আমরা ভিতরের আয়তনটা নিয়ে মানে চিন্তা করি বা ম্যাথ করি আর কি। একটি এম ভরের পানির ফোঁটাকে 1 ইলেকট্রনের চার্জ দেওয়া হচ্ছে। দেওয়া হলো, পানির ফোঁটাকে শূন্যে ভাসিয়ে রাখতে হলে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য প্রয়োজন হবে? পানির ফোঁটা মানে এটা জাস্ট একটু কঠিন করার জন্য বলছে। এম ভরের একটা বস্তুকে চিন্তা করো এবার, খুবই সহজ। তাহলে এম, তার তো ওজন আছে একটা, শূন্যে ভাসিয়ে রাখতে গেলে তার তো ওজনকে নিউট্রালাইজ করতে হবে, তাহলে এম জি। এবং সেরকম একটা প্রাবল্য দিয়ে ওজনটাকে নিউট্রালাইজ করতে হচ্ছে, মানে সমান। তাহলে সেই প্রাবল্যটা হচ্ছে F/Q। সরি, এম জি তো বল, তাহলে বল হচ্ছে EQ। ঠিক আছে, তাহলে কি পরিমাণ প্রাবল্য প্রয়োজন হবে? mg/Q। যেহেতু ইলেকট্রনের চার্জ দেওয়া হচ্ছে তাহলে mg/E। বুঝতে কি পেরেছ? যদি 1 কুলম্ব মানের
দুটি চার্জ বাতাসে পরস্পরের সাথে 1 মিটার দূরত্ব রেখে অবস্থান করে, তবে তাদের মধ্যে দূরত্ব সবই তো এক। তাহলে কিউ এক, আর ও এক, তাহলে আলটিমেটলি সি তো আমার অ্যান্সার, তাই না? এফ ইকুয়ালস টু সি, অ্যান্ড সি এর মান হচ্ছে 9 × 10⁹9। এই সহজ সহজ ম্যাথগুলো কিন্তু আসবে, বুঝছো? সহজ সহজ ম্যাথগুলোই আসবে। বর্গক্ষেত্রে কৌণিক বিন্দুতে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, কেন্দ্রে সবগুলো নিউট্রালাইজ হয়ে জিরো হয়ে যাবে, সবগুলো নিউট্রালাইজ হয়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটাকে একটু যদি আমি চিন্তা করাই, তাহলে এটা একটা বর্গ, যদি বর্গ হয় নাই, এরকম এরকম করে কেন্দ্র থেকে আমি হিসাব করবো না, প্রতিটা দূরত্ব তো আর, প্রতিটা দূরত্ব সেম, তাহলে একটা যদি সি কিউ বাই আর হয়, আর একটা সি কিউ মাইনাস আর, মানে সি কিউ বাই আর এর নেগেটিভ, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস এরকম, তাই না? তাহলে দুইটা প্লাস দুইটা মাইনাস এরকম, এখান থেকে সব বিভব তো যেহেতু লিনিয়ারলি যোগ হয়ে যাবে, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, এভাবে যোগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তো জিরো, ঠিক আছে। যদিও বইটা আসছে মেডিকেল ভাষার মতো, জাস্ট কনসেপ্টে বুঝতে হবে। সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব বেড়ে যায়। ডাইলেকট্রিক ধ্রুবকের মানটা কত দেখো তো, সি হচ্ছে এ এপসাইলন নট কে বাই ডি। ধারকত্ব বেড়ে গেছে, তাহলে সি সমানুপাতিক কে, তাই না? একদম সমান, একদম ডিরেক্টলি সমানুপাতিক। তাহলে কিভাবে বাড়ছে বলতো? ধারকত্ব 12 গুণ হয়েছে না, তাহলে এটাও তো 12 গুণই হবে, 5 × 60 না, 12 গুণ হয়েছে, তাহলে ওইটাও 12 গুণ হবে। 69 কি গ দেবো না? ঠিক আছে। 70 কি বলতেছে আসলে দেখি। ধনাত্মক চার্জে চার্জিত ধাতব গোলক এম কে অচার্জিত, আচ্ছা ভেরি গুড, এটা যদি ধনাত্মক না, তাহলে সংস্পর্শে আনা হলে অর্ধেক অর্ধেক ধনাত্মক এম আর এন এর মধ্যে কি ছড়িয়ে যাবে, তাহলে উভয় গোলক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, অর্ধেক অর্ধেক করে আবেশিত হয়ে যাবে, তাই না? সোনা বলে প্রত্যেকটির ওজন লাগবে না, দেখো যে প্রাবল্যের একক দেখো নিউটন পার কুলম্ব, তাই না? সুষম তড়িৎ ক্ষেত্রের অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার, বিভব পার্থক্য কত? ই আমরা জানি ভি বাই আর। কিভাবে? ই হচ্ছে সি কিউ বাই আর স্কোয়ার, ভি হচ্ছে সি কিউ বাই আর, তাহলে ভি কে যদি আমি একটা আর এক্সট্রা দিয়ে ভাগ দিই, তাহলে তো ই পাবো। তাহলে এখানে আমার কথা হচ্ছে ভি হচ্ছে, ও ভি তো লাগবে, বিভব পার্থক্য কত? তাহলে ই আর, আলটিমেটলি ই আর, ই হচ্ছে 5 আর এটা হচ্ছে 10/100 সেন্টিমিটার না, তাহলে 0.5। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে আমি যে ডিরেক্ট লিখলাম যে ই হচ্ছে ভি বাই আর, আসলে সত্য না। সত্যটা হচ্ছে ই হচ্ছে ডিভি ডিআর এর নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ডিভি ডিআর বা ডিডিআর অফ ভি, এটা হচ্ছে ই, ঠিক আছে। এটা বলার কারণ সামনে জানতে পারবো। এই যে কিউ বাই এপসাইলন নট, এটাই মানে হচ্ছে ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, এটা গাউসের সূত্র, ঠিক আছে, এটা গাউসের সূত্র। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। কেননা ধরো এইটা হচ্ছে পজিটিভ ক্ষেত্র, এটা হচ্ছে নেগেটিভ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রগুলো এইভাবে যাচ্ছে, রাইট, বলরেখাগুলো এইভাবে যাচ্ছে। সমবিভব তল হচ্ছে এটা, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল,
এটা তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। অথবা জিনিসটাকে আরো সহজে তুমি আসলে চিন্তা করতে পারো, এটা একটা গোলক, যেহেতু পৃষ্ঠের বিভব আসলে সমান না, পৃষ্ঠ বিভব তো সমান, এখানেও সমান এখানেও সমান, তাহলে পৃষ্ঠটা হচ্ছে আমার সমবিভব তল। অ্যান্ড এইখান থেকে তড়িৎ বলরেখা ধরো ছড়াচ্ছে, রাইট, এখান থেকে তড়িৎ বলরেখা ছড়িয়ে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র যাচ্ছে। এখন আমরা জানি যে এই মানে কেন্দ্র থেকে যে ছড়াচ্ছে, আলটিমেটলি এটা কিন্তু যদি একটা স্পর্শক টানি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ তো বৃত্তের মানে এখান থেকে যদি স্পর্শক টানি তাহলে সেটা আলটিমেটলি যে কেন্দ্র থেকে আমরা একটা উপপাদ্য পড়ে এসেছিলাম না, যে জিনিসটা লম্ব হয় সেভাবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি একটা এটা আবার লম্ব, এখানে যদি একটা স্পর্শক টানি তাহলে এটা হবে লম্ব। তাহলে আলটিমেটলি কি আমরা বুঝলাম, মুখস্থের বিষয়, তড়িৎ ক্ষেত্র আর সমবিভব তলের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে, ঠিক আছে। ওকে, দেখো তো কি বলতেছে এখানে, ই সি এক্স স্কোয়ার, কিছুক্ষণ আগে দেখলাম ই হচ্ছে ডিভিডিআর, এর আগে একটা নেগেটিভ। তাহলে ও তাহলে এখানে তো আমাকে জিনিসটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, রাইট, ইন্টিগ্রেশন করতে হবে। ভি হচ্ছে ইন্টিগ্রেশন ই ই ডিআর বা ডিএক্স। তাহলে এখানে কি হচ্ছে, ই হচ্ছে আমার সি এক্স স্কোয়ার ডিএক্স। সি যেহেতু ধ্রুবক তাহলে সি বাইরে চলে আসলো, এক্স স্কোয়ার হবে এক্স কিউব বাই 3, তাহলে সি এক্স কিউব বাই 3, সি এক্স কিউব বাই 3। অ্যান্ড যেহেতু এদের মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক, তাহলে নেগেটিভ সি আসে গ, ঠিক আছে। কেন ইন্টিগ্রেশন করলাম কি বুঝছো, ই হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে করা হয় ভি এর, তাহলে ই হচ্ছে ডিভিডিআর, তাহলে ভি হচ্ছে ইন্টিগ্রেশন ই, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা তো ধরো ইন্টিগ্রেশন, রাইট। যাই হোক, না বুঝলে দরকার নাই, মানে ওটা আসলে লাগবে না আর কি। মানে ই যদি নেগেটিভ ডিভিডিআর হয় তাহলে ভি তো ইন্টিগ্রেশন নেগেটিভ একটা সাইন থাকবে, ইন্টিগ্রেশন ডিআর তো হতে বাধ্য, রাইট। মানে এটা তো খুব কঠিন কিছু না আসলে, আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের খুব সহজ সহজ সূত্রগুলো তো তোমাকে জানতে হবে, যে অ্যাটলিস্ট এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এগুলো তো তোমাকে জানতে হবে। পৃথিবীকে 6.4 ব্যাসার্ধের গোলক ধরলে মাইক্রোফ্যারাড, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এই যে 71.17 মাইক্রোফ্যারাড হবে, তাই না। 19 গ 711, ও তাহলে আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এটা কেমনে বের করে তুমি কি জানো না, সি হচ্ছে 4 পাই এপসাইলন নট, সূত্র তো আমি কিছুক্ষণ আগে দিছি, 4 পাই এপসাইলন নট আর, এই আর হচ্ছে এটা এপসাইলন নটের মান তুমি জানো, দেন বের করবা, দেন এটা মুখস্থ রাখবা 711.7 মাইক্রোফ্যারাড। ওকে, এখন আমি করে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। দুটি পরিবাহের ধারকত্ব যথাক্রমে 2 মাইক্রোফ্যারাড ও 3 মাইক্রোফ্যারাড। আচ্ছা নাকি ওটা করবো আসলে, আচ্ছা করি, না ভালো লাগলে টেনে নিও আর কি ভিডিওটা, চলো দেখা যাক। তাহলে 4 পাই এপসাইলন নট আর 4 × 3.14 এপসাইলন নট 8.854 10 ইনভার্স 12 তো আর 6.4 × 10⁸ সেন্টিমিটার, আমি তো সেন্টিমিটার রাখবো না, জিনিসটাকে মিটারে নিব 100 দিয়ে ভাগ দিয়ে, 6.4 × 10⁻6। তাহলে এখন কি হচ্ছে এখানে, 10⁻12 10⁻6 মিলাই হলো 10⁻6, 10⁻6, ঠিক আছে। এটা আমি কাটলাম, 6.4 × 4, 3 4 12, 12 একটু বেশি, 8 12 96, 96 একটু বেশি, মানে 100 ধরে নিলাম, তাহলে এই তিনটা ধরে নিলাম 100, 100কে 6.4 দিয়ে আমি যদি আবার গুণ দিই তাহলে আলটিমেটলি আসতেছে 64 640 ধরে নিলাম 650, তাহলে 650 ইন্টু 10⁻6 মানে 650 মাইক্রোফ্যারাড। একদমই মিলে নাই, একদমই মিলে নাই, এটাই স্বাভাবিক, না মিলাটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে 650-এর কাছাকাছি আছে কোনটা, 711.7 মাইক্রোফ্যারাড, ঠিক আছে।
অপশনগুলো ওরকম দেখি আলটিমেটলি আমি করলাম আসলে, কারণ আমি জানি আমি না মিলাইতে পারলেও অ্যান্সারটা বের করতে পারবো, অ্যান্ড মেডিকেল তোমাকে ওটাই চাই। দুটি পরিবাহীর ধারকত্ব যথাক্রমে 2 মাইক্রোফ্যারাড ও 3 মাইক্রোফ্যারাড, তাদের বিভব পার্থক্য যথাক্রমে 18 ভোল্ট 8 ভোল্ট, তাদের একটি তার দ্বারা যুক্ত করলে বিভব কত হবে? বিভব কত হবে? আচ্ছা দেখো তো, তার দ্বারা যুক্ত করলে আলটিমেটলি এটাকে শ্রেণীতে চলে আসতেছে না? তাহলে শ্রেণীতে আমরা রোধের সমান্তরালের একটা সূত্র শিখেছিলাম, গুণফল ভাগ যোগফল, তাই গুণফল ভাগ যোগফল, তাহলে সেটা এখানে প্রযোজ্য হবে শ্রেণীর ক্ষেত্রে। যদি দুইটা হয়, দুইটার ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য হবে, ঠিক আছে, গুণফল ভাগ যোগফল। তাহলে আলটিমেটলি 6/5 মানে হচ্ছে 1.2, এটা হচ্ছে আমার ধারকত্ব 1.2 মাইক্রোফ্যারাড। বিভব, আচ্ছা অনেক কঠিন, অনেক বড়, লাগবে না, একটাই সূত্র, কিউ হচ্ছে সিভি। একটি গোলকের ধারকত্ব 1, তাহলে ব্যাসার্ধ কত? একটি গোলকের ধারকত্বের সূত্র কি রে ভাই? 4πε0 আর ধারকত্বই দিয়ে দিচ্ছে 1, তাহলে 1 = 4πε0 আর, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/4πε0, যেটার মান আলটিমেটলি 9 × 10⁻9 9 × 10⁹ মিটার, তাহলে 10⁻11 সেন্টিমিটার। ঠিক আছে, 91 গ, ঠিক আছে। সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? জুল হচ্ছে ভোল্ট গুণ চার্জ, ভোল্ট গুণ চার্জ, এই যে কুলম্ব গুণ ভোল্ট, ঠিক আছে না? জাস্ট সূত্র জানলে এগুলো কোনো ব্যাপারই নেই। একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখা বের হয়ে যায় আলটিমেটলি, ঠিক আছে। ধনাত্মক যেহেতু, ধনাত্মকগুলো এইভাবে এইভাবে বের হয়ে যায়, ওকে। তাহলে বহির্মুখী, আর নেগেটিভের ক্ষেত্রে এভাবে অন্তর্মুখী হয়, ঠিক আছে, লম্বভাবে অন্তর্মুখী হয়। বলছে না লম্বভাবে, এই জন্যই তো সমবিভব তলটা আলটিমেটলি 90 ডিগ্রিতে থাকে। জিনিসটা বুঝতে পারতেছো? সুষম দ্রুতিতে গতিশীল আধান উৎপন্ন করে, আচ্ছা এটাও এই চ্যাপ্টার কোশ্চেন না, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে, ঠিক আছে। যখন আমরা তড়িৎ চৌম্বক এই সম্পর্কগুলো শিখবো, আবেশ, তখন আমরা বুঝতে পারবো। অলরেডি তোমরা জেনে আসবে আসলে, ঠিক আছে। তোমরা তো অলরেডি এইচএসসি পার করে ফেলছো, এইচএসসি 25 যদি চিন্তা করি। যাই হোক, চৌম্বক ক্ষেত্র, আবার চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয় সেখান থেকে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, ঠিক আছে। ডি দূরত্বে চৌম্বক ক্ষেত্র কি মিলছে? 94 গ, 94 খ, সরি। ও, এখানে তো শুধু আধান বলছে, তো সে কি তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে না? আমি তো গ আসলে দেখি নাই, ঠিক আছে। যাই হোক, তড়িৎ ও চৌম্বক দুটাই উৎপন্ন করবে, ঠিক আছে। যাই হোক, এটা চ্যাপ্টার কোশ্চেন না। ডি দূরত্বে থাকা +1 মাইক্রোকুলম এবং +5 মাইক্রোকুলম দুটি আধানের দ্বারা একে অন্যের উপর প্রযুক্ত বলের অনুপাত, ওকে। একে অন্যের উপর প্রযুক্ত বল সমান 1:1। ওই যে আমি একবার বলছিলাম না যে একটা আপেল আর পৃথিবী কে কত বলে আকর্ষণ করতেছে একে অপরকে, দুজনকে একই বলে আকর্ষণ করতেছে, কিন্তু আপেলটাকে ছেড়ে দিলে সে পৃথিবীর দিকে যায় কারণ পৃথিবীর ভরটা বেশি, ঠিক আছে। বাট দুজনের আকর্ষণ বল সমান। সো এক্ষেত্রেও দুটো সেম, চার্জের পার্থক্যের সাথে আকর্ষণ বলের কোনো চেঞ্জ হচ্ছে না, দুজনের আকর্ষণ বলই সমান। কিন্তু ছেড়ে দিলে দেখা যাচ্ছে যে 1 কুলমটা 5-এর দিকে চলে যাবে বেশি, কারণ 5টা বেশি, চার্জ বেশি, তাই। কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখা, কুলম ধনাত্মক আধান মানে 1 কুলম আসলে, নির্গত বলরেখার সংখ্যা আমরা জানি যে Q/ε0, কিউ যদি 1 হয়ে যায় তাহলে 1/ε0, ঠিক আছে। 1/ε0, 96 এরকম। তোর বিভব দিয়ে রাখছে না, তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য চাইছে, তাহলে ই হচ্ছে ডিভি ডিআর এর নেগেটিভ, এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে 3 + 4x, এরকম জিনিসটা আসতেছে, তাই না। 3 1 পয়েন্টে মানে 3 বসাবো, তাহলে 3 4 12 আর 3 15,
কি আসতেছে 15, যেটা আসলে উত্তর নাই, সেটা বাদ, এটা আসলে উত্তর বাদ। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা একটা আসলে এরকম ভুলভাল জিনিস পেলাম, তাই না? তো একটা জিনিসকে মার্ক করার পর এরকম জিনিস যদি চলেই আসে, তাহলে উত্তর 15 হওয়া সত্ত্বেও দাগ আবার 5, কারণ উত্তর তো নাই, তাই না? হয়তো 15কেই ওখানে মিস টাইপিং করে 5 লিখে ফেলছে। 1 সেন্টিমিটার ব্যবধানে দুটি পাত আছে এবং তাদের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট। তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, আমরা জানি ভি ইকুয়ালস টু ই ডি। ই হচ্ছে ভি বাই ডি, 10 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার মানে হচ্ছে গুণ 100, তাহলে আলটিমেটলি 1000। ঠিক আছে, ওই থেকে আমরা তো কিছুক্ষণ আগেই তো বললাম, শক্তি ঘনত্ব আমি প্রমাণ করে দিয়েছি জিনিসটা, হাফ এপসাইলন ই স্কোয়ার। 99 গ, 99 খ। ও, এখানে পরবৈদ্যুতিক ধ্রুবক দিছে, সো হাফ এপসাইলন নট ই স্কোয়ারের সাথে একটা কে গুণ হয়ে যাবে। এই যে এপসাইলন নট কে তুমি লিখবে এপসাইলন নট কে, তারপরে ই স্কোয়ার। ঠিক আছে, একই জিনিস। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাত, এই জিনিস মুখস্থ রাখতে হবে, 10⁻⁹। ঠিক আছে, এই জিনিসটা বের করা যায়, সহজেই বের করা যায়, আর মুখস্থ রাখলে ভালো। মানে তড়িৎ বল মানে কি বলতো, এফ হচ্ছে সি কিউ কিউ বাই আর স্কোয়ার, রাইট? আবার মহাকর্ষীয় বল, এটা তড়িৎ বল, মহাকর্ষীয় বল হচ্ছে জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এই দুটোকে অনুপাত করে দিতে হয় আসলে। ঠিক আছে, সি এর ভ্যালু আলাদা, কিউ এর মান তো আলাদা, কারণ ইলেকট্রনের চার্জ একটা, ইলেকট্রনের ভর একটা, আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। করে দেখবা, ক্যালকুলেটর করে দেখবা, দিয়ে মুখস্থ রাখবো ভ্যালুটা। একটি পরিবাহী গোলকের ব্যাস দেওয়া আছে, পরিবাহী গোলকের ব্যাস আদান প্রদান করলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? গোলক না, তাহলে কিউ ডিভাইডেড বাই পরিবাহিতে যেহেতু ছড়া যাবে, তাহলে তার মানে পরিধিতে যেহেতু ছড়া যাবে, তাহলে পরিধির যে ক্ষেত্রফলটা, তাহলে 4 পাই আর স্কোয়ার, মানে 10 হচ্ছে আমার কি আর, তাহলে এটাই কত দিচ্ছে, 12.56 দিয়েছে, 12.56 কুলম আধান দিছে। 4 গুণ পাই 3.14 গুণ আর স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, 10 মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1 স্কোয়ার। ঠিক আছে, এটা কাটলো 4, 4 কাটলো, তাহলে 1 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার, তাহলে 100। কোনোটি তো নাই। খ বলতেছে 10⁻⁴, মেবি এখানে কোনো একটা মিস্টেক করছি আমি, 10 সেন্টিমিটার মানে 10/100, তাই না? 10/100 না, তাহলে 0.1কে স্কোয়ার করে দিলাম, তাহলে তো 0.01, সে তো উপরে গেলে তো আলটিমেটলি 100 আসতেছে, নিচে 3 4 12, উপরেও তো 12। ওরে আল্লাহ, মাইক্রো কুলম যে, তাহলে এখানে তো একটা 10⁻⁶ আসতেছেই। 10⁻⁶ আসতেছে না এখানে একটা? ঠিক আছে তো, তাহলে ঠিক আছে তো, আলটিমেটলি নিচে 0.01, তাহলে উপরে একটা 100 দিয়ে গুণ হবে, 100 গুণ, তাই না? 100 গুণ 10⁻⁶ মানে হচ্ছে 10⁻⁴। ঠিক আছে, বুঝতে পারছো? চলো দেখি তো, শেষ কয়েকটা আছে। ওকে, কিছু দূরত্ব রাখলে এদের মধ্যে বল হয়, এর মধ্যে বল হয় এফ, এদের মধ্যে দূরত্ব অর্ধেক, প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে, এই জিনিসটা আসলে আমার করে দেওয়ার দরকার আছে কি? দেখো তো, দূরত্ব অর্ধেক করলে বল তো আমার 4 গুণ হচ্ছেই, আমি আর অত ব্যাখ্যা করবো না। দূরত্ব অর্ধেক হলে বল আমার 4 গুণ হবে, কারণ বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রত্যেক আধানকে দ্বিগুণ করা হলে, বল আরো 4 গুণ হবে, একটাকে দ্বিগুণ করলে দ্বিগুণ, আরেকটাকে দ্বিগুণ করলে আরো দ্বিগুণ, তার আলটিমেটলি 8F হচ্ছে, 8F আসতেছে। ঠিক আছে, এই
4×4 = 16, 4×4 = 16, ঠিক আছে। একটি ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ আর কিউ আধান প্রদান করা হলে কেন্দ্র হতে আর দূরত্ব। এখন দেখো তো আর কিন্তু ছোট, আর কিন্তু ইয়ার চেয়ে ছোট, তাহলে তড়িৎ প্রাবল্য 0, 0, ঠিক আছে। 103 ক, এই জন্য মাহাত্ম্য আমি শুরুতেই বুঝাই দিছি। তড়িৎ বিভবের মাত্রা বের করবা, বের করে দেবো। বিভব হচ্ছে W/Q, W মানে হচ্ছে Fs/Q মানে হচ্ছে IT। F আমরা জানি mL/T⁻², S মানে হচ্ছে L, I মানে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে কি হচ্ছে এখানে, L² হলো mL², T⁻3 হলো আর A⁻1 হলো, এটা একশো 5। গতিবেগ কিভাবে বের করবা, প্রাবল্য বা বল, যেটা বল টা কত দেখো তো, মানে ½ mv² আমি বের করতে পারতেছি। এটা হচ্ছে তার গতিশক্তি, এবং সেখান থেকে তার যেই এই এমনিতে বের করতে পারবো না, ঠিক আছে। গতিশক্তির সাথে তার ওইটার মিলাতে হবে। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলো, 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলো, তাহলে সেটা তো আমরা আসলে একটা শক্তি পাচ্ছি, তাই না। এই যে ইভি যেটা, এটা হচ্ছে, তাহলে এটা আমরা জুল পাচ্ছি, আর এটা হচ্ছে আমরা ½ mv²। এখান থেকে আমরা ভি বের করবো, লাগবে না, ঠিক আছে। ওকে, 100 পিকোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 500 ভোল্ট আহিত করা হলো, ব্যবধানকে অর্ধেক করা হচ্ছে। দেখো তো ব্যবধানকে অর্ধেক করা হয়েছে না, মানে ডি অর্ধেক করা হয়েছে না, এটা একটা ধারক। তাহলে সি, আচ্ছা বিভব চাইছে, সি হচ্ছে A∈0/d বা A∈0k/d। আবার সি হচ্ছে সি মানে হচ্ছে q/v = A∈0/d। সি এর একটা সূত্র আছে না, যেমন কিউ হচ্ছে সিভি, তো সেখান থেকে q/v। এখান থেকে আমরা দেখতেছি ভি সমানুপাতিক ডি, তাহলে ব্যবধান যদি অর্ধেক করা হয় তাহলে বিভব পার্থক্য অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। একটু মাথা খাটাও। 4 মাইক্রোকুলম ও 6 মাইক্রোকুলম ধারকত্বের দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করে 500 ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োগ করলে প্রত্যেকের আধান কত হবে। এগুলো আসলে লাগে না, আমি আসলে অযথা করাচ্ছি। দেখো শ্রেণীতে যুক্ত করছে মানে তাদের এখন ধারকত্ব কত, গুণফল ভাগ যোগফল, 4×4 = 24, মানে 2.4। এত বিভব পার্থক্য প্রয়োগ করছে, তখন এখন আধান কত হবে, আধান হচ্ছে সিভি, সি হচ্ছে 2.4, আর ভি হচ্ছে 500। এটা 5×72 না, না 5×72 হবে কেন, যাই হোক 4×5 = 20, শূন্য হাতে থাকলো 2, 5 দিয়ে করে 10 আর 2 12, হ্যাঁ ওটা তো হচ্ছে 12 আর 2টা শূন্য, তাহলে 1200 মাইক্রোকুলম হবে, কারণ যেহেতু মাইক্রোফ্যারাড দিয়ে আমি কাজ করছি, সো মাইক্রোকুলম হবে। 107 গ। চলো পরেরটা দেখি। এগুলো অন্তিম বেগ, লাগবে না। তড়িৎ ক্ষেত্রে একটি এত বল দিছে, প্রাবল্য কত, এটা কোনো ব্যাপার। এফ মানে কি বলতো, ই কিউ না, ই বের করতে বলতেছে। প্রাবল্য মানে তো নিউটন পার কুলম, নিউটন পার কুলম, তাহলে যে নিউটন দিছে কুলম দিছে, এখন নিউটন পার কুলম বের করবো 2.25 / 1.5 × 10⁻⁴।
সেটা আলটিমেটলি কাটাকাটি যায় 1.5 আসে। 1.5কে 1.5 দিয়ে গুণ দিলে তো 2.25 আসতেছে। তাহলে 1.5 ইন্টু 10⁴ মানে এই যে 1500 যেটা সেটা 109 কম। 110 কি বলে? 110 বলতেছে নিজ ওজনের সমান বল অনুভব করে। তাহলে ইলেকট্রন তোর ক্ষেত্রে পা বললো যে ই কিউ ইকুয়ালস টু এম জি, এখান থেকে ই এর ভ্যালু বের করতে হবে, এম জি ডিভাইডেড বাই ই। তুমি এম জানো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, আর জি তো তুমি জানোই। তো মুখস্থ রাখতে পারলে রাখবা, লাগবে না। জিনিসটা কিছুক্ষণ আগে করছি, যে কিউ বাই এপসাইলন নট ইকুয়ালস টু 5, তাই না? কিউ যদি 1 হয়ে যায় তাহলে 1 বাই এপসাইলন নট, 1 বাই এপসাইলন নট, এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে যে 10 ইনভার্স 12কে উল্টা করে দিলে 10⁻12 হচ্ছে, আর 1 বাই 8.854 সমান্তরাল পাত ধারকের একটি পাতের ক্ষেত্রফল এটা, মানে দুইটা পাতের ক্ষেত্রফল এটা। পাত দুটি ব্যবধান দিছে 400 মিটার পার্থক্যের সঞ্চিত শক্তি। অনেক ঝামেলা সঞ্চিত শক্তি। তুমি দেখো তাকে সি বের করতে পারতেছো না, এ এপসাইলন নট বাই ডি দিয়ে, এ দিছে ডি দিছে, তাহলে তুমি সি বের করতে পারলা। আবার হচ্ছে এই যে ভি যেহেতু দিচ্ছে তাহলে হাফ সি ভি স্কোয়ার দিয়ে তুমি আলটিমেটলি সঞ্চিত শক্তি বের করতে পারবা। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া পারবা না। সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করা হলো, একদমই লাগবে না। তাহলে এই নিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ। স্থির তড়িৎ আমাদের অনুশীলন শেষ। মোটামুটি খুব বেশি প্রবলেম আসলে পাই নাই আমরা, একটা পাইছি হয়তো, বা যাই হোক, তোমরা যদি প্রবলেম পাও তাহলে কমেন্টে জানাবা। আর আপাতত এই চ্যাপ্টার এইটুকুই করতে থাকো, ঠিক আছে? নেক্সট দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।